তিনি সংসদীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ। একই সঙ্গে তার যে পারিবারিক পরিচয় বহন তিনি করেন, সেখানে জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রে অন্যতম একটি স্থান তার পরিবার অধিকার করে রয়েছে। তার পুরোদা হয়ে তিনি এই মুহূর্তে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে যদি আপনার বাবার ওই ছবিটি না তুলে দেওয়া হতো, তার আগে পর্যন্ত আপনার দলের অনেক সতীর্থ বা এই রাজ্যের মানুষজন আপনাদের যে পরিবারের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির যে দীর্ঘদিনের সম্পর্ক, সে সম্পর্কে সত্যি অবহিত হতো, মানে ইতিহাসটা সম্পর্কে? না, হতো না। তার কারণটা হচ্ছে যে আমার বাবার মতো লক্ষ লক্ষ ভারতীয় দেশের মুক্তির জন্য নানাভাবে তারা লড়াই করেছে। কেউ আন্দামানে জেল খেটেছেন, কেউ অন্য জায়গায় জেল খেটেছেন, কেউ অন্যভাবে আন্দোলনে জড়িয়ে পড়েছে, কেউ অন্যভাবে ব্যাপারটাকে দেখেছেন এবং সাহায্য করেছেন। সুতরাং যোগদানটা ছিল সম্পূর্ণ যোগদান জাতীয়তাবাদী মানুষের। বাবার ক্ষেত্রে একটু আলাদা এই কারণে আমি মনে করি যে সেই সময় একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায়, এবং মুসলিম লীগের নেতা জিন্না দাবি করলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ করতে হবে, মুসলমানদের জন্য পাকিস্তান। এটা ছিল ওদের দাবি, এবং এই দাবির মধ্যে প্রায় গোটা বাংলাটাই ছিল। কলকাতা চেয়েছে, ওরা বর্ধমান চেয়েছে, অবিভক্ত 24 পরগনা চেয়েছে, নর্থ বেঙ্গলের পুরোটাই চেয়েছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর ইত্যাদি সব। তো তাহলে এই পশ্চিমবাংলা বলতে যে ভূখণ্ডটা আমরা এখন দেখছি, সেটা কতটুকু থাকতো? কিছুই থাকতো না। যেটুকু থাকতো সেটা হয়তো বিহারে চলে যেত। এইরকম একটা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক উত্তেজনা তুঙ্গে। বাবা যেহেতু কংগ্রেসে ছিলেন, তারও আগে যুগান্তর পার্টির সদস্য ছিলেন ছাত্রাবস্থায়, পরে নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী হিসেবে উনি কংগ্রেস করেছেন দীর্ঘদিন। কিন্তু সুভাষচন্দ্র যখন বিদেশে চলে গেলেন চিরকালের জন্য, তখন যারা সুভাষপন্থী ছিলেন কংগ্রেসে, তারা একেবারে কোণঠাসা হয়ে পড়লেন। আমার বাবাও তাই প্রায় রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবেন বলে ভেবেছিলেন। এমন সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মালদায় আসেন। তিনি জেলা জেলায় সফর করছেন হিন্দু মহাসভাকে প্রাণবন্ত করার জন্য। এরকম একটা পরিস্থিতি, হিন্দুদেরকে রক্ষা করতে হবে। তো বাবার সঙ্গে পরিচয় ছিল ইউনিভার্সিটি থেকে, কারণ বাবা ছাত্র ইউনিয়ন করতেন ইউনিভার্সিটি, তখন উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, বাবা যখন MA পড়ছেন। তো বাবাকে বললেন যে আপনি হিন্দু মহাসভায় যোগ দিন, আপনাকে আমরা চাইতে। বাবা হিন্দু মহাসভায় যোগ দিলেন, বাবাকে জেলা সম্পাদক করা হলো। তখন একটাই দাবি আমাদের, তখন এক ব্যাপারটা হিন্দু মুসলমান হয়ে গেছে এখন, তার বাইরে আর কোনো রাজনীতি নেই। ওটা বাংলা জুড়ে তখন একটাই রাজনীতি, আমরা পার্টিশন মানবো না। এবার ওরা মালদা জেলাটা পুরোটাই দাবি করেছে, মুর্শিদাবাদ দাবি করেছে, উত্তর দিনাজপুর, আরও অন্যান্য জায়গায়। তখন উনি কলকাতা আসলেন, ডক্টর মুখার্জির সঙ্গে দেখা করলেন। ডক্টর মুখার্জি বললেন যে আমাদের একটা ভুল হয়ে গেছে, যে আমরা এই বর্ধমান, কলকাতা, এইসব দক্ষিণবঙ্গের এলাকাগুলোকে বাঁচাবার জন্য অলরেডি একটা মেমোরেন্ডাম বাউন্ডারি কমিশনের কাছে দিয়েছি, এবং বিখ্যাত ব্যারিস্টার NC চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জির বাবা, তিনি হিন্দু মহাসভার হয়ে অ্যাপিয়ারও করে ফেলেছেন। তাহলে একটা ব্যবস্থা করো, একটা ভেবে দেখো, একটা কোনো একটা অর্গানাইজেশনের নাম দিয়ে একটা মেমোরেন্ডাম দাখিল করুন আপনারা, করে আপনি দাঁড়ান। বাবা দুদিন সুযোগ পেয়েছিলেন কমিশনের সামনে অ্যাপিয়ার করার। তার আগে কয়েক মাস ধরে, এটা তো রাতারাতি হয়নি, প্রায় 7-8 মাস ধরে বাবা হিন্দু মহাসভার পক্ষ থেকে কংগ্রেসের লোকদের সঙ্গে যোগাযোগ করে, যেহেতু একসঙ্গে উনি কংগ্রেস করতেন, কংগ্রেসের MLA-রা, হিন্দু মহাসভার লোকেরা এবং যারা অরাজনৈতিক লোক একটা কমন প্ল্যাটফর্ম করে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে সংগঠিত করলো, যাতে লড়াইটা মজবুত করা যায়। এবং আলটিমেটলি যেটা হলো 17 আগস্ট রাত্রি 9টার সময় চিৎকার করছেন নিচ থেকে, শিবেনবাবু। বাবা ঠিক বুঝতে পারলেন, সে স্বামীজি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন, আনন্দ আশ্রু, বলছেন আমরা ভারতেই থাকবো। মানে উনি বলতে পারছেন যে কী হলো আর কীভাবে কী। তারপরে জানা গেল যে এই খবরে বলেছে তখন 15টা থানা এলাকা ছিল মালদা জেলার, 5টা থানা এলাকা পূর্ব পাকিস্তানে চলে গেল, আর 10টা থানা এলাকা ভারতে রইল। मैं सर्वप्रथम
बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। যেদিনকে ছবি প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হলো এবং যারা একটু ইতিহাস ঘাঁটলেন, আমার ধারণা আপনার দলেরও অনেকে ঘাঁটলেন, আপনার বাবার সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে সম্পর্কের বিষয়টি যখন প্রকাশিত হলো, সেটি নিয়ে তো নিশ্চয়ই চর্চা হয়েছে যে সুখেন্দু শেখর রায়ের পরিবারের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা যোগ ছিল, অন্তত রাজনৈতিক দিক থেকে সেটা কোনো সমস্যায় ফেলেছে? না, সেটা নিয়ে আমাকে কেউ কোনো কিছু। একবার শুধু শ্রমিক ভট্টাচার্য, যিনি এখন বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সদস্য, আমার উপস্থিতিতে একদিন উনি রাজ্যসভাতে বিষয়টা তুললেন যে শিবেন্দু শেখর রায় যার অবদান আছে মালদা জেলাকে ভারতে রাখার ব্যাপারে, এইসব মানুষদের নাম ইতিহাসে থাকবে না কেন? লোকসভায় আপনার দলের এতগুলো সাংসদ, রাজ্যসভায় আপনাকে নয় বাদ দিলাম, এতগুলো সাংসদ, তারা কেউ এই বিষয়টি তুললেন না? না, কেউ না, আমার দল শুধু না, কেউ তোলেনি, কোনো দলই তোলেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, অন্যান্য প্রধানমন্ত্রীও মালদাতে গেছেন ইন্দিরা গান্ধীর মিটিংয়ে, তো আমি অর্গানাইজার ছিলাম, ওয়ান অফ দি অর্গানাইজার। পরবর্তীকালে অন্যান্যরাও গেছেন, কেউ কখনো এটা করেনি। এই যে আপনার দলে যে এখন এই মুহূর্তে একটা টানাপোড়েন চলছে, আপনি রাজনৈতিক স্বাধীনতার স্বাদ আপনার দলে থেকে আর পাচ্ছেন? ওগুলো নিয়ে ভাববার আমার বিষয় মাথাতে আসে না, যে কে আমাকে নিয়ে কি ভাবছে, আমি দলে কতটুকু মর্যাদা পেলাম কি পেলাম না। তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে আমি রাজ্যসভায় যে 3 বার মনোনীত হয়েছি, সেটা মমতা ব্যানার্জির জন্য, এবং শেষবার আমি যতদূর জানি আমার নামটা কেটে দেওয়ার চেষ্টা হয়েছিল একটা দলের মধ্যে। তাহলে তো সেটা পীড়াদায়ক পরিস্থিতি বলা যায়। শুনেছি, কতদূর সত্য আমি জানি না, কিন্তু শুনেছি যে তৃতীয়বার যখন আমার নমিনেশন হলো 2023-এর জুলাই মাসে, সে সময় আমার নামটা বাদ দেওয়ার কথা উঠেছিল। যারা তুলেছিলেন তারা সাকসেসফুল হতে পারেননি, সেটাও মমতা ব্যানার্জির জন্য। তারা কারা? আমি তাদের নাম বলতে চাই না, কিন্তু উঠেছিল। এটাতে দুজন বললেন যে না, ওকে বাদ দেওয়া যাবে না। একজন সুব্রত বক্সী, রাজ্য সভাপতি, তিনি আমার পক্ষে বললেন, এবং অবশ্যই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না। আপনি সামাজিক মাধ্যমে কিন্তু খুব সক্রিয়, বিশেষত সাবেক এক্স হ্যান্ডেলে, মানে টুইটারে আগে যেটি ছিল, আপনার বিভিন্ন পোস্টে ইতিহাসের ছোঁয়া দেখতে পাওয়া যায়। সম্প্রতি একটি পোস্ট, সেটির পরেও রাজনৈতিক মহলে একটি প্রশ্ন উঠেছে যে সুখেন্দু শেখর রায় তার এই পোস্টে ব্রুটাস কাকে চিহ্নিত করলেন? সেটা আমি জনগণের বিচারের জন্য ছেড়ে দিলাম, পার্টির অন্যান্য নেতা কর্মীদের বিচারের জন্য ছেড়ে দিয়েছি। সব জিনিস সো মেনি ওয়ার্ডসে বলতে নেই। তো আরজি করটা ছিল একটা লাস্ট ওয়ার্নিং, মানে তুমি বলো। আপনার কথাতে কোট আনকোট পুঞ্জীবিত ক্ষোভ ছিল। আমি কথাটা বলেছিলাম, শব্দটা দুটো শব্দ আছে, আমি দুটো বলেছিলাম। এটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং এটা একটা দ্রোহকাল। বুঝেছিলাম মানুষের চোখের ভাষা দেখে। তুমি আমাকে বলো, তুমি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছো, 2024-এর লোকসভা নির্বাচন কখন হয়েছিল? তাতে আমরা কটা সিট পেয়েছিলাম? 29টা। তার 2 বছরের মধ্যে আমরা একদম 80-তে নেমে গেলাম বিধানসভাতে, সরকার চলে গেল। এটা কি একটা ভূমিকম্প হলোটা কেন? এই যে রাজনৈতিক ভূমিকম্পটা হলো, এইটুকু বোঝার কি ক্ষমতা আমাদের নেতৃত্বের নেই, যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন? আমরা তো ব্রাত্য। আমি আরজি কর নিয়ে মুখ খুলেছি, আমি ব্রাত্য। আমি 24-এর ওই সময় থেকে আমাকে দলে কোনো পাত্তা দেওয়া হয় না। যে মিটিং কমিটিগুলোতে ছিলাম সবগুলো থেকে সরিয়ে দিয়েছি। তা বলে আমি চোখে দেখছি যে এটা ঘটছে। আমার বাড়িতে পর্যন্ত একটা প্রতিক্রিয়া হচ্ছে, পাড়াতে প্রতিক্রিয়া হচ্ছে, চতুর্দিকে হচ্ছে, শুধু পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে। আমি চোখ বন্ধ করে থাকবো? মুখ বন্ধ করে থাকবো?
মানে আমি যদি বধির হই, তাহলে কি যা বলছে মানুষ সেটা কি ওরা থেমে যাবে বলতে? আপনার দলের চেয়ারপারসন জননেত্রী হিসেবে প্রসিদ্ধ, তিনি শাসকে ছিলেন, শাসক মন বুঝতে পারল না মানুষের? জুলিয়াস সিজার যুদ্ধ জয় করে ফিরছে, সব পুষ্পবৃষ্টি করছে, জয়ের ধ্বনি দিচ্ছে, হঠাৎ একজন বৃদ্ধা ভিড়ের মধ্য থেকে এসে ওর হাতটা ধরলেন, ধরে ফিস ফিস করে বললেন, বি ওয়্যার অফ আইডস অফ মার্চ। ওর পুরো মন্ত্রী 19 জন লোক ওর বিশ্বস্ত, তারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো এবং বুটাস তো সবশেষে মারলো। তার আগে কাসকা, ক্যাসিয়াস, এরকম অনেকে ছিল। তো সুতরাং আমি যদি যারা আমার চারপাশে আলো করে রেখেছে সবসময়, আমরা তো কোনোদিন তার সাক্ষাৎই পেতাম না, তাদেরকে সম্পর্কে তো তার ওয়াকিবহাল উচিত ছিল। একদল সরকারি অফিসার, পুলিশের এবং প্রশাসনের, তারা ওকে সবসময় ঘিরে রাখত। একদল চাটুকার, তারা ওকে সবসময় ঘিরে রাখত। তারা কই নির্যাতিত, কই যে কোনো কর্মী অসুবিধা হচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, বা এলাকায় খোঁজ নিয়েছে। অনেকে তো বিধায়ক আছেন, লোকসভার মেম্বার আছেন, পঞ্চায়েতের নেতা আছেন, পুরসভার নেতা আছেন। কালকে সুশান্ত, অরূপ কি বলছিল, ওদের কথাগুলো তো বোঝা দরকার, কি বলছে ওরা, একই জিনিস বলছে। কোনো সুযোগ ছিল না কারণ, আমি বলে না। এই আলোচনার প্রক্রিয়ার মাঝে দুটো শব্দ খুব ঘুরে বেড়াচ্ছে, এক ভুইফোর সংস্থা, আর একটি একদম খুব মানে মানে খারাপ ভাষার শব্দ ঘুরে বেড়াচ্ছে, টাকা ছিনিয়ে নেওয়ার সংস্থা। এবং তারা প্রত্যেকেই কার্যত আপনাদের দলের যে ভোট, কারণ আপনি এখনো তৃণমূলে আছেন বলে বলছি, ভোট কুশলী সংস্থাকে দায়ী করছে। আপনিও তাই মনে করেন? শুধু কি ওরা, বাকিরা সব একদম স্বামীজি। ওরা তো টাকা কামাতেই এসছে, মার্কেটিং অর্গানাইজেশন। ওরা কি করতেছে? রাজনীতি করতে এসছে না এখানে নেতাগিরি করতে এসছে। যদিও আদতে ওরা নেতাগিরি করছিল শেষ পর্যন্ত, কিন্তু ওরা তো এখানে মন্ত্রিসভা চালাবার জন্য আসেনি, রোজগার করতে এসেছিল। কিন্তু তোলাবাজি যেটা হয়েছে সেটা কারা করেছে? তুমি যাও যে কোনো গ্রামে, সবচেয়ে বড় বাড়িটা হচ্ছে পঞ্চায়েত প্রধানের বাড়ি, আর সেই লোকটা হয়তো 5 বছর 10 বছর আগে চায়ের দোকানে বসে বিড়ি টানত। সে এসইউভি করে ঘুরে বেড়াচ্ছে, গলায় 5 ভরির হাড়, যেটা মেয়েরাও পড়ে না, 10 আঙুলে 10টা হীরের আংটি, আরো কত কি। কার বাড়িতে এখন সুইমিং পুল দেখতে পাচ্ছি? গ্রামের বাড়িতে প্রাসাদ, সুইমিং পুল, বিদেশি পাখির ছড়াছড়ি ইত্যাদি। একটা পুলিশ অফিসার 15 বছর একটা থানাতে রয়ে গেল, তারপর ওসি থেকে এসি, এসি থেকে ডিসি, এসব হয়ে টয়ে তার যখন দেশের বাড়িটা দেখালো, আমি চমকে উঠলাম। একটা মফস্বল শহরে এরকম একটা বিশাল জায়গা নিয়ে, কয়েক বিঘা জায়গা নিয়ে অট্টালিকা, কি প্রাসাদ, রাজপ্রাসাদের মতো। সেখানে এত জায়গা আছে, তার ছাড়াও যে ওখানে একটা হেলিপ্যাড বানানো যায়, আছে কিনা যায় না। এগুলো সম্পর্কে না জানা তো দলের অন্দরের ব্যর্থতা, প্রশাসনিক প্রধানের ব্যর্থতা ছিল। না, এটা কেউ জানতো না, এটা আমি বিশ্বাস করি না, আমি মনে করি না। এখন জানতে পারা যাচ্ছে, তখন জানতে পারা গেল, এটা হয় নাকি ওরকম? আপনার দলে আরো একটা বিষয় প্রচলিত ছিল, আপনার দলের নাকি 2টো পাওয়ার সেন্টার ছিল, একটি সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত, একটি কালীঘাটের নেত্রী বলে পরিচিত। এটি কি কোথাও দলের ভীষণ ক্ষতি করেছে? 2টো পাওয়ার সেন্টার এইভাবে থাকা উচিত যে কেউ কাউকে অগ্রাহ্য করবে না। একজন প্রশাসন চালাবে, একজন দল চালাবে। যেমন ধরো শুভেন্দু অধিকারী, তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি দল নিয়ে কোনো মাথা ঘামাচ্ছেন না এখন যা দেখছি। শ্রমিক বাবু, তিনি দল সম্পর্কে যা করার বলছেন, মন্ত্রিসভা নিয়ে কোনো কথা বলছেন না। কেন বলছে? এটা বিজেপি মন্ত্রিসভা বলাটা ভুল হবে, এটা পশ্চিমবাংলার মানুষের সরকার, এটা রাজ্য সরকার। এই যে কনসেপ্টটা, এটা তো ডেমোক্রেসিতে এটাই সবচেয়ে কি বলবো সুন্দর একটা ব্যবস্থা, যেখানে মানুষের কাছে পৌঁছানোর জন্য দলও যাবে, সরকারও যাবে। আরজি করে নিয়ে মুখ খোলাতে কি মনে হয় দল আপনার সাথে দূরত্ব তৈরি করে নিল? ধরো আমাকে যেভাবে ওই সময় আমার অসুস্থতার সুযোগ নিয়ে, বা আমি দুর্বল, সব টার্গেট, আমি একটা, আমাকে যেভাবে অপমানিত করা হলো অল্প সময়ের জন্য হলেও,
সেই ব্যথাটা আমার যেহেতু বুড়ো হয়ে গেছে, সে মৃত্যুর শেষ নিঃশ্বাস ছাড়া আগে পর্যন্ত এটা আমার মনে থাকবে, কিন্তু ভুলে যাওয়াটাই ভালো আমার পক্ষে। এই যে দলের মধ্যে এখন এত পুঞ্জীভূত ক্ষোভ আপনার কেন আসতো? কারণ আপনার সাংসদ পরিচয়ের বাইরেও আপনার একটা সামাজিক পরিচয় রয়েছে, আপনি দীর্ঘদিন আইনজীবী হিসাবে কাজ করেছেন। কখনো মনে হয়নি যে দলকে গিয়ে জানানো উচিত বা জানানোর চেষ্টা করে ব্যর্থ হতে হলো? কাকে জানাবো? দল তো একটা নিরাকার বস্তু, যাদের আকার রয়েছে এবং যাদের আকার প্রকারের কাছে গেলে সমাধান হতে পারে তার কাছে তো যেতেই পারবো না। আমি তো ওই কি বললাম, আমি যতদিন বিভিন্ন কমিটিতে ছিলাম সেখানে কোনো আলোচনা কখনো আমি শুনিনি, কতগুলো নির্দেশ শুনেছি। প্রতিটা মিটিংয়ে কিছু নির্দেশ দেওয়া হতো, এই নির্দেশগুলো পালন করতে হবে। ইট ওয়াজ ওয়ান ওয়ে ট্রাফিক। কারো কিছু বলার আছে, আপনার কেউ সাজেশন আছে, এই প্রশ্নটা কখনো কাউকে করা হয়নি। কিন্তু তার মানে কি এককভাবে কেউ সিদ্ধান্ত নিচ্ছে না? কোথাও কোনো আলোচনা হচ্ছে না? হচ্ছে। ওই যে চীনের প্রাচীর দিয়ে যারা ঘিরে রেখেছেন তাকে, যে প্রাচীর তুমি পোল ভল দিয়েও ঢুকতে পারবে না, এত উঁচু প্রাচীর, তারা সব সময় দেখবে যে কোনো অনুষ্ঠানে সবাই তাকে ঘিরে রেখেছে। ওদের পৈতৃক সম্পত্তি, দলের অন্য কারা, আমার কথা ছিল আমি তো ল্যাটারাল এন্ট্রি বলবে আমাকে, কিন্তু যারা জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে আছে বা তারও আগে থেকে তার সাথে আছে। শেষ প্রশ্ন, দল তো প্রায় প্রত্যেক দিনই নেতার একাংশ বিদ্রোহ করছেন, একই রকম কথা বলছেন, সমস্যার কথা, তাদের কথা শোনা হয়নি, বলা হয়নি। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ নেই, কারণ মানুষ যেভাবে অনাস্থা প্রকাশ হয়, বহরটা দেখতে পাচ্ছে আমি। যেটা আমি আরজি করে ছিল বললাম, ওটা লাস্ট ওয়ার্নিং। তখনও যদি কারেক্টিভ মেজারমেজির সঙ্গে সঙ্গে ওই পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা যারা প্রমাণ লোপাটে জড়িয়েছিল তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যেত, তাহলে হয়তো মানুষ খানিকটা মেনে নিত, কিন্তু মানুষের দাবিকে মর্যাদা দেওয়া হয়নি। রাজনীতির রিক্টার স্কেল বলে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে মানুষের বক্তব্য কিভাবে গোটা সমাজকে নাড়িয়ে দিচ্ছে সেটিকে বুঝতে পারার চেষ্টা। আরজিকর এমনই একটি ঘটনা ছিল, তার যে কম্পন সেটিকে বুঝে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেসের অন্দরের বা যারা মাথায় বসে থাকা নেতারা, আর তারই বহিঃপ্রকাশ, যাকে কোট আনকোট পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলা হচ্ছে, তারই ছোঁয়া দেখতে পাওয়া গিয়েছে। ফলে আগামী দিনে আদেও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্ব এই দেশের রাজনীতিতে থাকবে কিনা সেটাই মস্ত বড় প্রশ্ন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।